গল্পের শুরুতেই আজকে কৃষাণু রশ্মিকে বলে যে আপনার কি মনে হয় আপনি এই কথাগুলো বললে যে ছেলেটি চলে গেছে সে আবার ফিরে আসবে, আপনার মেয়ের জ্বালা কমবে? তেমনটা তো নয়। কমলিনী বলে যে হ্যাঁ, সেটা একদমই নয়। মৌয়ের সাথে প্লুটোর বিয়ে ঠিক হয়েছিল, মিঠি তো সরেই এসছিল। এবারে তুমি যদি আজকে সকলকে একটা অন্য কথা বলতে চাও, অন্য গল্প শোনাতে চাও, তুমি শোনাতেই পারো। কিন্তু এখানে যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই এই সত্যিটা জানে, কেউ কিন্তু ভুলে যায়নি, পুরোটাই সকলের মনে আছে। আর তুমি যদি এখন কৃষাণুকে টার্গেট করে এই কথাগুলো শোনাতে চাও তাহলে সেটা অন্য কথা। রশ্মি বলে আমি কৃষাণুকে টার্গেট কেন করতে যাব? নতুন বলে এর হাজারটা কারণ থাকতে পারে। মিঠির সাথে কৃষাণুর ভালো ভাব হয়ে গেছে, সেই কারণে আপনার সহ্য নাই হতে পারে, কারণ আপনি সবসময় চান মিঠি খারাপ থাকুন। সেকেন্ডলি, ঈশানু ডাক্তার ও এস্টাবলিশড, মিঠির ভালো ভবিষ্যতের কথা ভেবে আপনার ভালো নাই লাগতে পারে। যে কোনো কারণ হতে পারে, এর থেকে বেশি মুখ আমার খোলাবেন না। আপনাকে অপমান করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু এমন কিছু বলাবেন না বা বলবেন না যে আমরা সেভাবে রিয়্যাক্ট করতে পারি। রশ্মি বলে আমার সব কথায় যদি আপনাদের গায়ে এরকম ফোসকা পড়ে তাহলে তো আমার আর কিছু বলারই নেই। মিঠি কার সাথে আলাপ হলো, কার সাথে ওর ভবিষ্যতে বিয়ে হবে, এই নিয়ে আমি এখন ভাবছি না। মিঠি বলে মামি এত ভাবতে যেও না তুমি, আমি বিয়ে করছি না, কাউকেই করছি না। কিন্তু সেটার কারণ প্লুটো নয়, আমি অনেক আগেই প্লুটোর জীবন থেকে সরে এসেছি। প্লুটোকে তোমার মেয়ে তার কাছে ধরে রাখতে পারেনি, সেই সমস্যাটা আমার নয়, তোমার মেয়ের। আমি প্লুটোর জীবনের ত্রিসীমানাতেও কোথাও ছিলাম না। তোমরা এই সত্যিটা কোনোদিন মেনে নিতে পারোনি যে তোমার মেয়েকে প্লুটো কোনোদিন ভালোই বাসেনি, শুধুমাত্র আমার কাছে আসবে বলে ছটফট করতো। আর সেটার সম্ভাবনা যখন শেষ হয়ে যাচ্ছিল বলে ও মনে করেছিল, তখন ও এরকম একটা স্টেপ নিল। প্লুটো এখন এই পৃথিবীতে নেই, এই নিয়ে আমি আর কথা বলতে চাই না। যদিও ওই পৃথিবীতে আর নেই, ও স্মৃতি রয়ে গেছে আর সারা জীবন থাকবে। তাই ওকে নিয়ে কথা বললে আমার খারাপ লাগতে পারে, এই কথাটা তোমাদের বোঝা উচিত। মামি, আমি আশা করি তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। রশ্মি বলে প্রশ্ন? এখানে প্রশ্নের কি আছে? কথায় কথা উঠলো তাই জিজ্ঞেস করা। আর মিঠি যে কোথায় যাচ্ছে সেটা তো এখনও বলতে পারলো না। কৃষ্ণা বলে বলতে পারলো না, না বলতে হয়তো চাইছি না। আসলে মিঠির জীবনেও তো প্রাইভেসি বলে কিছু আছে। রশ্মি বলে প্রাইভেসি? এত কিছু ঘটে গেল তারপরেও প্রাইভেসি ওর জীবনে? মিঠি তুই আমাকে বলতো, এই যে ওরা তোকে ধরে নিয়ে গেল, অত্যাচার তো নিশ্চয়ই খুব করেছে, তারপরে তোর শরীর ঠিক আছে তো? আমি সেটা নিয়েই ভীষণ চিন্তিত। মিঠি বলে মামি আমার যদি কিছু হয়েও থাকে, আমার যদি শরীর খারাপ হয়েও থাকে, তাহলে কি তুমি কিছু করতে পারবে? কমলিনীর মা বলে ঘুরিয়ে ফিরিয়ে সেই একই জায়গায় আসছো তুমি। প্রসূন, তুই কি কিছু করবি না? প্রসূন বলে আমি আর কি করব বলো তো মা, আমি তো ওকে আসতেই এখানে বারণ করেছিলাম, ও আসার পর থেকেই তো এখানে যত অশান্তি শুরু হলো। তুমি থামবে এবারে? রশ্মি বলে আমি কি করেছি আর, আমি তো শুধু মায়ের মতো একটু প্রশ্নই করেছি। আহারে, মেয়েটার মুখ থেকে মায়া হচ্ছে, চোখে জল চলে আসছে আমার। কমলিনী বলে কই, আমাদের চোখে তো জল আসছে না, আর আমার মেয়ের মুখে নতুন করে কোনো মায়া ভাবও আজকে জাগিয়ে ওঠেনি। তুমি এখানে এসো, চুপ করে বসো। নতুন বলে আপনাকে হাত জোর করে একটা অনুরোধ করছি, ওরা তো একটা জরুরি কাজে যাচ্ছে, অবান্তর কথা বলে ওদেরকে আটকাবেন না, ওদের দরকারি কাজে ওদের যেতে দিন। অয়ন্তী বলে আপনি তো দেখছি অত্যন্ত নির্লজ্জ মহিলা, আপনাকে একবার অপমান করলো তাও আপনি সে কথাই বলে যাচ্ছেন। কুর্চি বলে কিছু মনে করুন না রশ্মি বৌদি, আমার স্বামী তোমাকে এই খারাপ কথা বলছেন তো? হ্যাঁ ঠিকই বলছে, কিন্তু বাধ্য হয়েই বলছে। তুমি সকলের সামনে যে ব্যবহারটা করছো সেটা তুমি করতে পারো না, আর যদি কিছু ঘটেও থাকে সেটা সবার সামনে মিঠি বলতে বাধ্য নয়, সেটা তুমি বোঝো না? রশ্মি বলে না, তোমরা বোধহয় কথাটা অন্যভাবে ধরলে, আমি কিন্তু সেটা বলতে চাইনি। আসলে এরকম একটা সিচুয়েশনে যদি কেউ পড়ে তাহলে মা মাসিরাই তো আলাদা করে নিয়ে গিয়ে কথা বলে, এটাই তো স্বাভাবিক। আসলে বিপদটা তো অন্য দিক দিয়েও আসতে পারে, তাই বলছিলাম। কৃষাণু বলে এনাফ, আপনি অনেক বিপদ নিয়ে সচেতন হয়েছেন,
আর এটার কোনো প্রয়োজন নেই। এবারে চুপ করুন। আপনার কেন মনে হচ্ছে যে ওর মা, আমরা সবাই, ওর নতুন কাকু, আমরা কেউ ওর বিপদ নিয়ে সচেতন নই? আমি একজন ডাক্তার। কোন বিপদকে কিভাবে অ্যাড্রেস করতে হয় আমি এটা খুব ভালো করে জানি। অ্যাটলিস্ট আপনার থেকে তো খুব ভালো করেই জানি। মিঠির বিপদ নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। ওর বিপদ সামলে নেওয়ার জন্য লোক আছে ওর জীবনে। আপনাকে দরকার আর পড়বে না। আর আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি মিঠির জীবনে বিপদ না থাকলেও বিপদ এনে দিতে পারেন। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি। কমলিনীর বাবা বলে, তুমি যে শুধু এরকম ঝগড়া করতেই এসছো আমি জানতাম, কিন্তু তুমি যে এতটা বাড়াবাড়ি করবে সেটা আমি জানতাম না। প্রাঞ্জল বলে, বাড়াবাড়ি করা যার স্বভাব সে তো বাড়াবাড়ি করবেই। যাকে মিঠি দিদিভাই তুমি যাও, যে কাজে যাচ্ছিলে তুমি যাও, কাজটা সেরে আসো। রশ্মি বলে, মিঠি আমি তো তোর নিজের মামি, তুই মামি বলে ডাকিস, তাই তোকে সাবধান করতে এসেছিলাম। আমার যদি নিজের মেয়ে হতো তাহলেও আমি এই কথাগুলোই বলতাম। বুড়ি, আমি ঠিক এইভাবেই কথাগুলো বলতাম, কিন্তু আসলে কাকে আর কি বলবো, তোর বাড়ির লোকেদের জন্যই তো এত বড় দুর্যোগ ঘটে গেল। জানা নেই শোনা নেই, হঠাৎ একটা ছেলে কে কি বলল, সঙ্গে সঙ্গে সবাই মিলে বেড়াতে চলে গেল। যদি মৌ থাকতো, ওর বাবা নিশ্চয় মৌকে জৌ করতো, মৌও যেত। ভাগ্যিস মেয়েটা দেশে নেই, তাই বেঁচে গেছে। ভাবতেই পারছি না ওখানে গেলে কি হতে পারতো মেয়েটার। আমার তো শরীরটা ভেবেই গোলাচ্ছে। একটা নতুন ছেলে, তাদের সঙ্গে তোমাদের আলাপ হলো, তোমরা সবাই নাচতে নাচতে চলে গেলে। সে বললো দেশের বাড়ি যেতে, তোমরাও চলে গেলে। একবার খোঁজ খবর নিলে না, সে জায়গাটা কীরকম, কোনো প্রোটেকশনের ব্যবস্থা করলে না। এই কথাগুলো বলা যদি অন্যায় হয় তাহলে প্লিজ তোমরা কেউ আমাকে তোমাদের আত্মীয় বলে পরিচয় দিও না। মিঠি কৃষাণুকে বলে, এখানে দাঁড়িয়ে থাকে তো কোনো লাভ হবে না, যদি যেতে হয় চলো, আমার খুব ঘুম পাচ্ছে এবার। রশ্মি বলে, আহারে, ঘুম তো পাবেই নিশ্চয়ই, সারা রাত ওই পাষণ্ডগুলো তোকে এক মুহূর্ত ঘুমোতে দেয়নি। মিঠি চিৎকার করে উঠে বলে, তুমি চুপ করবে মা। এই ধরনের আত্মীয় স্বজনদের ওরা যতক্ষণ বাড়িতে থাকবে আমাকে ডাকবে না, যখন চলে যাবে তখন ডাকবে প্লিজ, আমার আর ভালো লাগছে না। রশ্মি বলে, কি মিঠি, তুই এত বড় কথাটা আমাকে বলতে পারলি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। প্রসূন বলে, হ্যাঁ যাও, প্লিজ যাও, তুমি এখানে থেকোই না। তোমার এখানে থাকা মানে লজ্জায় আমাদের মাথা কাটা যাওয়া, তুমি প্লিজ চলে যাও। অয়নদীপ বলে, আমার অবাক লাগছে এই কথাটা ভেবে যে আপনি এরকম মানুষের সাথে থাকলেন কীভাবে দাদা তেতুন। রশ্মি বলে, আপনি কিন্তু এবার আপনার লিমিট ক্রস করছেন, আপনি কিন্তু এবারে আমায় অপমান করছেন। অয়নদীপ বলে, আপনি এতক্ষণে বুঝলেন যে আমি আপনাকে অপমান করছি? আমি কিন্তু আপনাকে শুরু থেকে অপমান করছি। আর এখানে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হতে ইচ্ছে না করে তাহলে চলে যান এবারে। ভগবান আপনাকে কথা বলার অধিকার দিয়েছেন বলে সেই অধিকারের অপব্যবহার করবেন আপনি? একটা বাচ্চা মেয়ে কীভাবে আছে সেটা আপনি বুঝবেন না? আপনার কথার জন্য ও যদি আবার ট্রমাটাইজ হয়ে যায়, ও যদি আবার প্যানিক করতে শুরু করে, তাহলে সেটার দায়ভার আপনি নেবেন? আপনিই কিন্তু দায়ী হবেন তার জন্য। একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু লয়ার। মিঠির যদি কিছু হয়ে যায়, আপনার এই কথার পরিপ্রেক্ষিতে যদি কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আমি অ্যাকশন নিতে বাধ্য হব, এ কথাটা মাথায় রাখবেন। রশ্মি বলে, ঠিক আছে, আমি আর কোনো কথাই বলবো না। যাকে বুড়ি, তুমি কি একটু চা খাওয়াবে? না, তোমাকে কিছু করতে হবে না, আমি নিজেই করে নেব। কুর্চি বলে যে, না, তুমি কেন করতে যাবে? বাড়িতে আরও অনেক লোক রয়েছে, আমরা করে দিচ্ছি। রশ্মি বলে, কেন করতে যাব না বলো? তোমরা সারা রাত যে উদ্বেগের মধ্যে ছিলে, বিশেষ করে বুড়ি বুড়ি যে উদ্বেগের মধ্যে ছিল, ওর কি আর অবস্থা আছে ও আমাকে চা করে খাওয়াবে? আর যাই হোক, নিজের হয়তো নয়, কিন্তু সর্বনাশটা তো ওরই হয়েছে। কৃষাণু বলে, এবার হয়তো আমাদের বেরিয়ে পড়া উচিত। তারপরে মিঠিকে নিয়ে কৃষাণু বেরিয়ে যায়। কমলিনী এরপরে রশ্মিকে বলে, তুমি চা খাবে তো? আমি করে নিয়ে আসছি। রশ্মি বলে যে, না বুড়ি, আমি সারাদিন নিজের বাড়িতে চা বানাচ্ছি, এখানেও একটু বানিয়ে নিতে পারবো। আর তোমাদের যা অবস্থা এখন। কথাটা কেটে কমলিনী বলে যে, না, আমাদের কোনো খারাপ অবস্থা নেই, বারবার তো বলছি। আমি চাটা বানিয়ে নিয়ে আসছি। এরপরে কমলিনী রান্নাঘরে গেলে নতুন রশ্মিকে বলে যে, দেখুন, মৌ আমাদের খুব প্রিয়, কিন্তু আপনিও তো মেয়ের মা। আজ যা মিঠির সাথে হয়েছে সেটা যদি কোনোদিন মৌয়ের সাথে হয়, আপনি কি এরকমভাবেই ডিল করবেন ব্যাপারটা? পরের সিনটা হসপিটালের।
মুখ নিচু করে মিঠি ঢুকছে হসপিটালে। তাই কৃষাণু বলে, তুমি যদি এরকমভাবে থাকো তাহলে তো সবাই বুঝতে পারবে। মিঠি বলে যে কালকে রাত্রেই মাত্র এই ঘটনাটা ঘটেছে আমার সাথে। আমি কি এরকম মেয়ে যে আজই সব ভুলে যাব? কৃষাণু বলে যে একটা ঘটনা ঘটেছে, সেটা ঠিকও হয়ে যাবে। তার জন্য চিন্তা করার বা এত মুখ ছোট করার কোনো দরকার নেই। আর আমি তো আছি তোমার পাশে। মিঠি বলে, তুমি তো দয়া করছো। কৃষাণু বলে, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ অ্যান্ড আই উইল অলওয়েজ লাভ ইউ। আর আমি এই কথাটা বলছি কারণ আমি নিজেকে চিনি, কোনো দয়া করছি না। মিঠি বলে, ভবিষ্যতের কথা আমি জানি না, কিন্তু আমি একদম সহ্য করতে পারবো না যদি কেউ আমাকে দয়া করে। এরপরের সিনটা আবার অধরা মাধুরীতে। কমলিনীকে কাঁদতে দেখে নতুন বলে যে তুমি কেন এরকমভাবে কাঁদছো? তোমাকে তো মিঠির জন্য স্ট্রং থাকতে হবে। কমলিনী বলে, কই, আমি তো বাইরের লোকের সামনে কাঁদিনি। আমি তো সবার সামনে স্ট্রং আছি। কিন্তু আমি তো মা, আমার মনে কি হচ্ছে তুমি কি বুঝতে পারছো না? আমারও তো কাউকে একজনকে দরকার যার সামনে আমি মন খুলে কাঁদতে পারবো। আর আজকে এভাবেই এপিসোডটা শেষ হয়। তোমাদের কেমন লাগলো এপিসোডটা নিচে কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও। সাবস্ক্রাইব।